আচ্ছা, বাংলাদেশে আজকাল একটা বিষয় বেশ আলোচনায় আসছে, তাই না? বিশেষ করে শহরের মধ্যবিত্ত বা ধরেন নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে ঠিকই ধরেছেন। দেখা যাচ্ছে কি সন্তানের শিক্ষাকে ঘিরে একটা অদ্ভুত প্রতিযোগিতা চলছে। কিন্তু এই প্রতিযোগিতাটা অনেক সময় কেমন যেন লোক দেখানো আর সামাজিক মর্যাদা রক্ষার লড়াই হয়ে দাঁড়াচ্ছে সন্তানের ভালোর চেয়েও বেশি। হ্যাঁ, এই প্রবণতাটা বেশ বাড়ছে। সবাই যেন হুমড়ি খেয়ে পড়ছে খুব দামি আকাশ ছোঁয়া খরচের ওই যে তথাকথিত এলিট স্কুল সেগুলোতে ছেলে মেয়েদের ভর্তি করানোর জন্য। ঠিক। আজকের এই আলোচনাটা আমরা সাজিয়েছি সন্তানের শিক্ষায় লোক দেখানো বিলাসিতা ও হীনমন্যতা এই শিরোনামের একটা বেশ গভীর আর পর্যবেক্ষণমূলক লেখার উপর ভিত্তি করে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য হলো এই লেখাটার গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা কেন এই ব্যাপারটা এত বাড়ছে, এর ফলে পরিবারগুলোর ওপর আর বিশেষ করে শিশুদের মনের ওপরই বা কী ধরনের চাপ তৈরি হচ্ছে। জরুরি বিষয়। আর শিক্ষার মাধ্যমে আসল সাফল্য পেতে হলে কোন জিনিসগুলো আসলে দরকারি, লেখাটা কি বলছে, আসুন এই বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত কথা বলা যাক। নিশ্চয়ই। লেখাটা শুরুই হচ্ছে একটা খুব পরিচিত কিন্তু খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়ে। দেখুন, সন্তানের ভালো ভবিষ্যতের জন্য, ভালো শিক্ষার জন্য তো সব বাবা মায়েরই একটা চিন্তা থাকে, একটা উদ্বেগ থাকে, এটা খুবই স্বাভাবিক। অবশ্যই অবশ্যই। কিন্তু এই বিশ্লেষণটা বলছে সেই স্বাভাবিক উদ্বেগটা কখন যেন একটা সামাজিক প্রতিযোগিতায় বদলে যাচ্ছে। যেমন ধরেন, লেখাটাতে একটা খুব সাধারণ কিন্তু বেশ জোরালো উদাহরণ দেওয়া হয়েছে, যেটা হয়তো অনেক পরিবারেই সত্যি। হ্যাঁ। কিরকম? কারো মনে হয়তো উকি দেয়, আরে অমুকে ছেলেটা তো স্কলাস্টিকায় পড়ছে, আমার বন্ধুর মেয়েটা আইএসডিতে, তাহলে আমার সন্তান কেন পিছিয়ে থাকবে? ওকে যে কোনো উপায় ওখানেই দিতে হবে। এই তুলনাটা, হ্যাঁ, এই যে অন্যের সাথে তুলনা, এটাই যেন অনেক ক্ষেত্রে মূল চালিকা শক্তি হয়ে উঠছে। সন্তানের নিজের আগ্রহ বা স্কুলের পরিবেশের চেয়েও বড় হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়টা। আপনার কি মনে হয় এই তুলনাটা কেন এতটা জেঁকে বসছে আমাদের সমাজে? এটা একটা চমৎকার প্রশ্ন, আর বিশ্লেষণটাতেও কিন্তু এই কারণটা খোঁজার চেষ্টা করা হয়েছে। দেখুন, এই তুলনা কিন্তু একদিনে তৈরি হয়নি। ঠিক। আমাদের সমাজে বেশ শক্তভাবেই এই ধারণাটা গেড়ে বসেছে যে কিছু নির্দিষ্ট স্কুল, যেমন ধরেন লেখাটিতে যেগুলো নাম এসেছে আইএসডি, এআইএসডি বা স্কলাস্টিকার মতো খুব দামি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলো, হ্যাঁ, এগুলো শুধু ভালো পড়াশোনার জায়গা না, এগুলো এক ধরনের সামাজিক স্ট্যাটাসের প্রতীক, আভিজাত্যের চিহ্ন। ও আচ্ছা, স্ট্যাটাস সিম্বল যাকে বলে। একদম। সন্তানকে এই ধরনের স্কুলে পড়ানোটা অনেক পরিবার নিজেদের সামাজিক অবস্থান, নিজেদের সাফল্য দেখানোর একটা উপায় হিসেবে ধরে নিচ্ছে। সন্তানের স্কুলটা যেন পরিবারের আভিজাত্যের মাপকাঠি হয়ে গেছে। হ্যাঁ। কিন্তু মারাত্মক সমস্যাটা তৈরি হয় তখনই, যখন এই উঁচু আকাঙ্ক্ষার সাথে পরিবারের বাস্তব আর্থিক অবস্থার একটা বিশাল ফারাক থেকে যায়। এই সংঘাতটাই কিন্তু বহু পরিবারকে একটা একটা নীরব কিন্তু কনস্ট্যান্ট চাপের মধ্যে ফেলে দেয়, যা হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না। আর এই আর্থিক দিকটা আসলে তো খুব ভাবনার বিষয়। এই স্কুলগুলোর খরচের বহর তো সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য রীতিমতো ভয়ের ব্যাপার। অবশ্যই। লেখাটিতে খরচের যে ছবিটা দেওয়া হয়েছে তা তো সত্যি চোখ কপালে তোলার মতো। শুধু ভর্তির সময় যে বিরাট টাকা লাগে তাই না, এরপর তো আছে নিয়মিত মাসিক বা সেমেস্টার ফি, যা হয়তো অনেক পরিবারের মোট আয়ের চেয়েও বেশি। হ্যাঁ, সেটাই। এর সাথে আবার যোগ হয় নানা রকম প্রজেক্ট, শিক্ষা সফর, দামি ইউনিফর্ম, বইপত্র, অন্যান্য কার্যক্রমের খরচ। উফ, অনেক খরচ। লেখাটিতে তো বেশ কড়া ভাষায় একটা কথা বলা হয়েছে, কোটিপতি না হলে এই ধরনের স্কুলে সন্তানের পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন। এটাকে কি একটু বাড়াবাড়ি মনে হয়, নাকি এটাই আসলে সত্যি? দেখুন, ভাষাটা হয়তো একটু কঠিন শোনায়, কিন্তু বিশ্লেষণটি যে বাস্তবতার দিকে আঙুল তুলেছে সেটাকে অস্বীকার করার উপায় নেই। হয়তো সবাই আক্ষরিক অর্থে কোটিপতি নন, কিন্তু এই ধরনের স্কুলে সন্তানকে পড়াতে গেলে যে বিপুল আর্থিক সচ্ছলতা দরকার, সেটা বেশিরভাগ মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের থাকে না, এটাই সত্যি। আর এই আর্থিক চাপের প্রভাবটা কিন্তু শুধু এককালীন নয়, এটা একটা লম্বা সময়ের, একটা চলমান বোঝা। অনেক পরিবার হয়তো শুরুতে একটা আবেগ বা জেদের বসে ঠিক করে ফেলে, একটু কষ্ট করব, ধার দেনা করব, দরকার হলে জমি বেচব, কিন্তু সন্তানকে সেরা স্কুলেই পড়াবো। হ্যাঁ, এরকম শোনা যায় প্রায়। কিন্তু বিশ্লেষণটি যেমনটা ধরিয়ে দিচ্ছে, এই একটু কষ্ট করতে গিয়ে অনেক পরিবার তাদের বহু বছরে জমানো টাকা শেষ করে ফেলে, নিজেদের দরকারি খরচ কমাতে বাধ্য হয়, এমনকি ঋণের জালেও জড়িয়ে পড়ে, জীবনযাত্রার মান নেমে যায়। ঠিক। এখানেই কিন্তু মূল সমস্যাটা। শিক্ষা তো অবশ্যই একটা মৌলিক প্রয়োজন,
কিন্তু যখন সেই প্রয়োজন মেটাতে গিয়ে আমরা সেটাকে একটা বিলাসবহুল পণ্যের মতো বানিয়ে ফেলি, তখন তার ফলটা পুরো পরিবারের জন্যই খুব খারাপ হতে পারে। যদি আমরা এটাকে একটা বৃহত্তর সামাজিক দিক থেকে দেখি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সন্তানের তথাকথিত উজ্জ্বল ভবিষ্যতের আশায় পরিবার তার বর্তমানের স্বাভাবিক জীবনযাত্রা, মানসিক শান্তি, এমনকি হয়তো অন্যান্য জরুরি প্রয়োজনগুলোও বিসর্জন দিচ্ছে। এটা একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি করছে, যার শেষটা হয়তো ভালো হয় না। এই আর্থিক চাপের ভয়াবহ দিকটার পাশাপাশি বিশ্লেষণটিতে আরও একটা গভীর সমস্যার কথা বলা হয়েছে। সেটা হলো শিশুদের ওপরের মানসিক প্রভাব। এই বিষয়টা নিয়ে হয়তো আমরা খুব বেশি ভাবিই না। একদমই ভাবি না। লেখাটিতে কিছু খুব বাস্তব ছবি তুলে ধরা হয়েছে, যা একটা শিশু এই ধরনের বিলাসবহুল স্কুলে রোজ অনুভব করতে পারে, আর যা তার মনে একটা লম্বা সময়ের জন্য ছাপ ফেলে দিতে পারে। হ্যাঁ, কি ধরনের দৃশ্য? একটু ভাবুন তো, ক্লাসের অন্য বন্ধুরা যখন টিফিনের নামি দামি স্যান্ডউইচ, পিৎজা বা বিদেশি ফল আনছে, তখন হয়তো একটা শিশু তার মায়ের বানিয়ে দেওয়া সাধারণ রুটি ভাজি বা ভাত তরকারি বের করতেই লজ্জা পাচ্ছে। উফ, এটা খুব কষ্টের। কিংবা স্কুল ছুটির পর যখন দেখছে বেশিরভাগ বন্ধু চকচকে দামি গাড়িতে বাড়ি ফিরছে, আর তাকে হয়তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে রিকশার জন্য বা বাসে ভিড় ঠেলে ফিরতে হচ্ছে। হ্যাঁ, এই বৈষম্যটা চোখে পড়ার মতো। বন্ধুদের মুখে যখন ইউরোপ বা আমেরিকা বেড়াতে যাওয়ার গল্প শোনে, তখন তার হয়তো মামার বাড়ি যাওয়ার অভিজ্ঞতা ছাড়া আর কিছু বলার থাকে না। এই ছোট ছোট আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনাগুলোই আসলে শিশুর মনে কি বিশাল প্রভাব ফেলতে পারে। ঠিক এই পয়েন্টটাই বিশ্লেষণটিতে খুব গুরুত্ব দিয়ে বলা হয়েছে। এই যে আপাতদৃষ্টিতে নিরীহ বৈষম্যের দৃশ্যগুলো, এগুলো শিশুর কচি মনে ধীরে ধীরে জমতে থাকে এবং এর মনস্তাত্ত্বিক পরিণতি হতে পারে খুব মারাত্মক। কি রকম? লেখাটিতে স্পষ্ট বলা হয়েছে, এর ফলে শিশুর মধ্যে তীব্র হীনমন্যতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হওয়ার ঝুঁকি থাকে। সে হয়তো অবচেতনভাবেই নিজেকে তার বন্ধুদের চেয়ে কম ভাগ্যবান, গরিব বা পিছিয়ে পড়া ভাবতে শুরু করে। আচ্ছা। সে হয়তো নিজের পরিবার, নিজের সামাজিক অবস্থা নিয়ে লজ্জিত বোধ করতে শুরু করে। এই যে সবসময় একটা তুলনা আর সামাজিক চাপের মধ্যে থাকা, এতে তার স্বাভাবিক আত্মবিশ্বাস একেবারে কমে যেতে পারে। তাহলে তো পড়াশোনাও প্রভাব পড়বে। অবশ্যই পড়বে। এর ফলাফল কি হতে পারে? পড়াশোনার প্রতি যে একটা স্বাভাবিক আনন্দ বা আগ্রহ থাকে, সেটাই হয়তো ধীরে ধীরে হারিয়ে যায়। সে হয়তো স্কুলে যেতেই ভয় পায়, ক্লাসে গুটিয়ে থাকে, নতুন কিছু শিখতে বা করতে দ্বিধাবোধ করে। এটা তো ভয়াবহ। এখান থেকে কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন উঠে আসে, যা বিশ্লেষণটি আমাদের করতে বাধ্য করছে। আমরা কি সন্তানের ভালো করতে গিয়ে, তাকে তথাকথিত সেরা সুযোগ দিতে গিয়ে, অজান্তেই তার আত্মবিশ্বাস, তার মানসিক শান্তি, তার শৈশবের সারল্যটুকু কেড়ে নিচ্ছি? আমরা কি তাকে সাফল্যের দৌড়ে নামাতে গিয়ে আসলে ব্যর্থতার ভয়টা তার মনে ঢুকিয়ে দিচ্ছি? এই পুরো আলোচনাটাই কিন্তু আমাদের একটা খুব প্রচলিত এবং বেশ শক্তিশালী বিশ্বাসকে নাড়া দেয়। সেই বিশ্বাসটা হলো, সন্তানের ভালো ভবিষ্যৎ চাইলে তাকে অবশ্যই কোনো নামকরা দামি স্কুলেই পড়াতে হবে। হ্যাঁ, এই ধারণাটা খুব ভার্ব্রাইটেড। কিন্তু এই বিশ্লেষণটি খুব জোরালোভাবে এর উল্টো যুক্তি আর প্রমাণ দেখাচ্ছে। লেখক বলছেন আমাদের চারপাশেই তাকাতে। যদি একটু খোলা চোখে দেখি, তাহলে দেখতে পাবো বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে যারা সত্যি সত্যি সফল হয়েছেন, যারা নিজেদের মেধা আর পরিশ্রমে দেশের সেরা জায়গাগুলোতে পৌঁছেছেন, যেমন ধরুন বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য প্রথম সারির সরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা, তাদের বেশিরভাগই কিন্তু এই আকাশ ছোঁয়া খরচের ইন্টারন্যাশনাল বা তথাকথিত এলিট স্কুলগুলো থেকে আসেননি। ঠিক, এটা একটা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ। বিশ্লেষণটি বলছে এদের বেশিরভাগই উঠে এসেছেন সাধারণ বাংলা মিডিয়াম স্কুল থেকে, অনেকে হয়তো জেলার শহরের বা এমনকি গ্রামের স্কুল থেকে। তাদের পারিবারিক অবস্থাও হয়তো খুব সাধারণ, নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত। এটা কি তাহলে প্রমাণ করে না যে স্কুলের ওই ব্র্যান্ড নামের চেয়েও অন্য কিছু বেশি জরুরি? অবশ্যই, এবং বিশ্লেষণটি ঠিক এই অন্য কিছুগুলোর উপরেই জোর দিয়েছে। এই সফল ব্যক্তিদের উদাহরণ টেনে লেখক দেখাচ্ছেন যে তাদের সফলতার পেছনে স্কুলের বিরাট নাম বা ক্যাম্পাসের চাকচিক্যের চেয়েও অনেক বড় ভূমিকা রেখেছে সম্পূর্ণ অন্য কিছু জিনিস। কি সেগুলো? সেগুলো কি? প্রথমত, শেখার প্রতি তাদের নিজেদের একটা তীব্র অদম্য আগ্রহ। দ্বিতীয়ত,
কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় করার মানসিকতা, মানে দিনের পর দিন লেগে থাকার ক্ষমতা। হ্যাঁ, এটা খুব জরুরি। আর তৃতীয়ত এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরিবারের পক্ষ থেকে পাওয়া নিঃশর্ত ভালোবাসা, মানসিক সাপোর্ট আর নির্ভরতার জায়গা। বাবা মায়ের অন্ধ উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং তাদের বাস্তবসম্মত উৎসাহ এবং ভরসা। বিশ্লেষণটির মূল বক্তব্য এটাই: দিনের শেষে একজন ছাত্র বা ছাত্রীর নিজের চেষ্টা, তার শেখার ইচ্ছা, তার মানসিক জোর, তার চারিত্রিক দৃঢ়তা, এগুলোই তার ভবিষ্যৎ গড়ে দেয়। স্কুলের নাম বা তথাকথিত ব্র্যান্ড ভ্যালু হয়তো শুরুতে একটা সামাজিক পরিচিতি বা সুবিধা দিতে পারে, কিন্তু লম্বা সময়ের সাফল্য নির্ভর করে পুরোপুরি ছাত্র বা ছাত্রীর নিজের ভেতরের গুণ আর তার অক্লান্ত পরিশ্রমের ওপর। ঠিক। বিলাসবহুল স্কুলের দামি ইউনিফর্ম বা এসি ক্লাসরুম হয়তো দেখতে ভালো লাগে, কিন্তু ভেতরের আগুনটা না জ্বললে সাফল্য আসে না। তাহলে এই সব আলোচনার সারমর্ম কি দাঁড়াচ্ছে, মানে কোন পথে হাঁটা উচিত? বিশ্লেষণটি কিন্তু আমাদের হতাশ করছে না, বরং একটা ভারসাম্যপূর্ণ আর বাস্তবসম্মত পথের দিকেই ইশারা করছে। হ্যাঁ, একটা সমাধানের ইঙ্গিত দিচ্ছে। গুরুত্বপূর্ণ আর সেন্সিটিভ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে লেখক 3টি মূল বিষয়কে সমান গুরুত্ব দিতে বলছেন। প্রথমত, বাবা মায়ের বাস্তব আর্থিক সামর্থ্য। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না যা পুরো পরিবারকে একটা লম্বা সময়ের জন্য আর্থিক কষ্টে ফেলে দেয়, কারণ আর্থিক দুশ্চিন্তা তো সন্তানের জন্য ভালো পরিবেশ তৈরি করে না। একদম না। দ্বিতীয়ত, সন্তানের মানসিক স্বাচ্ছন্দ্য আর সুস্থতা। তাকে এমন কোনো পরিবেশে ঠেলে দেওয়া উচিত নয় যেখানে সে রোজ নিজেকে অন্যদের সাথে তুলনা করে হীনমন্যতায় ভুগবে, যেখানে সে নিজের পরিচয় নিয়ে লজ্জা পাবে। তার আত্মবিশ্বাস যেন কোনোভাবেই কমে না যায়, সেদিকে খেয়াল রাখাটা খুব জরুরি। খুবই জরুরি। আর তৃতীয় যে জিনিসটার কথা বলা হয়েছে সেটা হলো সন্তানের নিজের ভেতরের ইচ্ছা, তার অধ্যবসায় এবং শেখার প্রতি তার স্বাভাবিক আগ্রহ। এই 3টি স্তম্ভ, পরিবারের সামর্থ্য, সন্তানের স্বাচ্ছন্দ্য এবং তার নিজের চেষ্টা যখন একসাথে মিলবে, তখনই কিন্তু শিক্ষার আসল উদ্দেশ্য সফল হবে, আসল সাফল্যের দরজা খুলবে। একদম তুচুতে পৌঁছেছেন। এই বিশ্লেষণটির মূল বার্তাটা যদি এক কথায় বলি, তাহলে সেটা হলো শিক্ষা একটা খুব ব্যক্তিগত এবং লম্বা যাত্রা। এটা কোনো ছোট দৌড় প্রতিযোগিতা নয় যে অন্যকে দেখিয়ে বা হারিয়ে জিততে হবে। ঠিক। লোকদেখানো বিলাসিতা, সামাজিক স্ট্যাটাসের মিথ্যে মোহ, এগুলো বাদ দিয়ে নিজেদের বাস্তব সামর্থ্যের মধ্যে থেকে সন্তানের জন্য এমন একটা পরিবেশ তৈরি করা সবচেয়ে জরুরি, যেখানে সে ভয় না পেয়ে, লজ্জা না পেয়ে আরামে শিখতে পারে, প্রশ্ন করতে পারে, নিজের মতো করে বেড়ে উঠতে পারে। যেখানে তার আত্মবিশ্বাস শুধু পরীক্ষার রেজাল্টের ওপর নির্ভর করবে না, বরং তার নিজের চেষ্টা আর মানবিক গুণগুলোর ওপর ভিত্তি করে গড়ে উঠবে। বিশ্লেষণটি বারবার একটা জরুরি বিষয়ের উপর জোর দিচ্ছে: সন্তানকে তথাকথিত কোটি টাকার বন্ধু জোগাড় করে দেওয়ার চেয়ে অনেক বেশি জরুরি হলো তাকে একজন পরিশ্রমী, আত্মবিশ্বাসী এবং সৎ মানুষ হিসেবে গড়ে তোলা। সত্যি। সাফল্য তখন এমনিতেই তার পথ খুঁজে নেবে। হতে পারে এই পথে হাঁটাটা সামাজিক স্রোতের একটু উল্টো দিকে যাওয়া, হয়তো লোকজনের কথাও শুনতে হতে পারে, কিন্তু সন্তানের সত্যিকারের এবং দীর্ঘমেয়াদী ভালোর জন্য সম্ভবত এটাই সবচেয়ে সঠিক আর টেকসই পথ। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা সন্তানের শিক্ষায় লোক দেখানো বিলাসিতা ও হীনমন্যতা এই লেখাটার আলোকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারলাম। আমরা দেখলাম কিভাবে সন্তানের শিক্ষার নামে সামাজিক মর্যাদা রক্ষার এক অসুস্থ প্রতিযোগিতা অনেক পরিবারকে নিজেদের আর্থিক সাধ্যের বাইরে ঠেলে দিচ্ছে, এবং একই সাথে শিশুদের মনে হীনমন্যতার মতো গভীর মানসিক সমস্যা তৈরি করছে। বিশ্লেষণটির মূল বার্তা কিন্তু খুব পরিষ্কার: ওই তথাকথিত এলিট স্কুলের চকচকে নামের চেয়েও শিক্ষার্থীর নিজের অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম আর পরিবারের দেওয়া সুস্থ মানসিক সাপোর্ট ও আত্মবিশ্বাস, এটাই জীবনে আসল সাফল্যের চাবিকাঠি। একদম। আর এর সপক্ষে তো আমাদের দেশেই অজস্র উদাহরণ আছে, যা বিশ্লেষণটিতেও তুলে ধরা হয়েছে। ঠিক তাই। এই পুরো বিশ্লেষণটি নিঃসন্দেহে বাবা মায়ের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া এবং তার ফলাফল নিয়ে দারুণ কিছু বিষয় তুলে ধরেছে। তবে আলোচনা শেষ করার আগে এখান থেকে একটা বৃহত্তর প্রশ্ন বা চিন্তার খোরাক উঠে আসে, যা হয়তো আমাদের সবাইকে একটু ভাবাতে পারে। আচ্ছা, বলুন তো। এই যে সামাজিক চাপ, এই যে লোক দেখানোর সংস্কৃতির বাড়বাড়ন্ত, এই যে নির্দিষ্ট কিছু স্কুলকে ঘিরে একটা আভিজাত্যের বলয় তৈরি হওয়া, এই প্রবণতাগুলো কমানোর জন্য সামগ্রিকভাবে শিক্ষার প্রতি,
সাফল্যের সংজ্ঞার প্রতি আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিতে ঠিক কী ধরনের পরিবর্তন আনা দরকার? হ্যাঁ, এটা একটা বড় প্রশ্ন। কিংবা এই যে তথাকথিত এলিট স্কুলগুলো, তাদের নিজেদের দিক থেকেও বা কতটা দায়িত্ব পালন করার আছে? শুধু বাছাই করা কিছু ধনী পরিবারের সন্তানদের জায়গা না হয়ে নিজেদের পরিবেশকে কি তারা আরও একটু ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক করার কথা ভাবতে পারে, যাতে বিভিন্ন সামাজিক স্তর থেকে আসা মেধাবী ছাত্রছাত্রীরাও সেখানে সুযোগ পায় এবং ওই বৈষম্যের অনুভূতিটা কিছুটা হলেও কমে? ঠিক বলেছেন। এই প্রশ্নগুলো হয়তো ভবিষ্যতের জন্য আরও গভীর আলোচনার জায়গা তৈরি করতে পারে।